তো চিটাগাঙ্গের রাসেল ভাই, হ্যাঁ চিটাগাঙ্গের ওই একটা মানে ওরা ঘটনা আগেও শেয়ার করছে আমি, ওর নাম হচ্ছে মাজহারুল ইসলাম জুবেল। ওই ঘটনাটা বলছে হি লিভস ইন আগ্রাবাদ। এটা হচ্ছে ওর কাজিনের জীবনে ঘটা একটা ঘটনা আমাকে বলছে। ওর কাজিন থাকতো একটা জায়গায়, তো সেখানে যেখানে থাকতো তো ওখানে একটা আপনার নদী ছিল, নদীর পাড়ে ছিল একটা শ্মশান ঘাট। তো সেখানে ও আপনার ছেলেটা ওই নদীতে মাঝে মাঝে যেত আর কি, খেলাধুলা করে নদীতে হাত মুখ ধুতে যেত। তো একদিন বিকালে ও নদীতে হাত মুখ ধুতে গেছে, তো তার পাশে একটা আম গাছ ছিল নদীতে। সেখানে ও দেখে যে একটা সুন্দর আম, খুব সুন্দর একটা আমটা মানে মনে হচ্ছে মানে মানে আমাকে ট্রিট করতে দেন। তো ডাক্তার এই ঘটনাটা শুনে ডাক্তার বলে কি যে পীর সাহেবকে বলে আপনি ফাইজলামি করেন, মেডিকেলে কাজ হচ্ছে না, আপনি এটা ঠিক করবেন, হ্যাঁ আপনি যদি এটা না করতে পারেন আপনাকে আমরা এখান থেকে বের করে দিব, এই সব অপমান করবো। তো পীর সাহেব কোনো কথা না বলে উনি বলে আপনারা আমাকে একটু সময় দেন, আপনারা বাইরে যান রুমের। তো সবাই বাইরে যখন যায় এই সময় একজন মানে দাঁড়ায় ছিল গেটের কাছে। তো পীর সাহেব ছেলেটার কাছে যাওয়ার সাথে সাথে ছেলেটা তাকে সম্মান করতো, কিন্তু সামনে সালাম দিয়ে সে তাকে দেখে বলে তুই কেন আসছিস আমার কাছে, তুই এখানে আসছিস কেন, তুই করে বলে। তো পীর সাহেব বলে কি যে আপনারা জান আমি কথা বলি। তো পীর সাহেব নাকি তাকে বলে যে আমি আসছি, তুই মানে যে শুনছে ওখানে দাঁড়ায় কথা বলে একজন লোক ছিল, সে পরে বলছে। পীর সাহেব বললে যে আমি আসছি যে তুই এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন, মানে তোর মানে তুই এই ছেলেটাকে মেরে ফেলার চিন্তা করছিস? তখন বলছে হ্যাঁ মেরে ফেলার চিন্তা করছি, আমি ওইখানে ছিলাম, আমি গাছের মধ্যে বসেছিলাম, সে আমাকে ইট মারছে, ইট মেরে আমার আমটা খাইছে ওখানে। হ্যাঁ ওই আম যেটা বলে যে খুব সুন্দর এবং অন্যরকম ধরনের, ওইটা আসলে ছিল একটা জিন। আচ্ছা ওই জিনটা ওখানে বসেছিল। আচ্ছা বলতেছে ওইটা আমার আম ছিল, আমের যে সৌন্দর্যটা ছিল এটা আমার জন্যই, এবং ওই আমটা খাইছে এবং এর জন্য এই ছেলেটাকে ওইটার পানিশমেন্ট আমি দিচ্ছি। তখন বল না তোর ছাড়তে হবে, এই আর কি। তো হুজুরের সাথেই হয় কথাবার্তা হয়। তো এই পর্যায়ে নাকি ওর মুখ দিয়ে নাকি একটা পেরেকের মতো বের হয়ে আসে ছেলেটার, আচ্ছা এরকম পেরেকের মতো বের হয়ে আসে। তারপর হুজুর এক পর্যায়ে তাকে ছাড়াতে সক্ষম হয় এবং মানে ছেলেটা সুস্থ হয়। এবং আশ্চর্যের ব্যাপার পুরো ডাক্তাররাও দেখছে তখন যে ছেলেটা ওই যখন নাকি হুজুরের ট্রিটমেন্ট শেষ হলো ওর রক্ত পড়া থেমে গেছে নাক দিয়ে, আর রক্ত পড়তেছিল না। সোহানুর রহমান অনন্ত, আমি এসেছি ঢাকা সোনিয়াকা থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার এক ছোট ভাইয়ের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটে 2002 সালে। ঘটনাটি যখন ঘটে ওরা তখন ঢাকার মানিকনগর নতুন একটি বাসায় ওঠে, 5 তলা বাড়িতে। তো ওদের ফ্ল্যাটটা হচ্ছে 5 তলার উপরে, অর্থাৎ সবচেয়ে শেষ, অর্থাৎ 5 তলার উপরে। তো ওদের ফ্ল্যাটের সামনে যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে গিয়ে একটা মাদ্রাসার অফিস রুম, অর্থাৎ সামনের রুমে সারাদিন মানুষ থাকলেও সন্ধ্যা পরে কেউ থাকে না। তো যাক, নতুন ফ্ল্যাটে ওঠার পর মোটামুটি কয়েকদিন ভালোই যায়। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাত 12টা পর্যন্ত আমার যে ছোট ভাই ও পড়াশোনা করে। তো পড়াশোনা শেষ করে ও একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘটনা যখন ঘটে তখন শীতের সময়, মোটামুটি শীতের মাঝামাঝি সময়। তো ও সবসময় লাইট অন করে ঘুমায়, ভয় পায় একটু, লাইট অন করে ঘুমায়। তো হঠাৎ মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে তো চেয়ে দেখে যে ওর মাথার উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, অর্থাৎ খুব জোরে ফ্যান চলছে। তো ও প্রথমে বিষয়টা ভাবে স্বপ্ন দেখছে, কিন্তু একটু পরে যে দেখে যে না সত্যি ফ্যান ঘুরছে, খুব স্পিডে ফ্যান ঘুরছে। তো আর লাইটটা অফ করা, ঘরময় অন্ধকার, ভীষণ অন্ধকার। তো ও উঠে বিছানা থেকে নামে। তো আসলে ওর খাটটা হচ্ছে আগের যুগের খাট, অনেক বড় খাটটা, একাই ঘুমায় ঘরের ভিতরে, পাশে ঘরের বাবা মা ঘুমায়। তো ও উঠে যখন নাকি ও মানে ফ্যানের সুইচটা অফ করতে যাবে, ঠিক তখন একটা শব্দ আসে পিছন থেকে, অর্থাৎ একটা কেমন জানি একটা গঙ্গানি শব্দের মতো একটা আসে। তো ও পেছনে ফিরে তাকায়, দেখে যে না কোথাও কিছু দেখা যাচ্ছে না, ঘরের মতো অন্ধকার। তো আবার সেই শব্দটা, অর্থাৎ কেউ মানে একটা অস্বস্তিকর একটা শব্দ। তো ও ভালো করে কান পেতে দেখেছে ওর খাটের নিচ থেকে শব্দটা আসছে। তো ও আর লাইট অন না করে খাটের নিচে তাকিয়ে দেখে যে অন্ধকার খাটের নিচটা, কিন্তু খাটের একটা কোণে, অর্থাৎ মনে হচ্ছে জমাট অন্ধকার। হ্যাঁ, তো ও ঠিক সেই সময় আওয়াজটা থেমে যায়। হ্যাঁ, শুধু ঘড়ির টিক 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 একটা শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তো ভাবে কি হয়তো শার্ট শুট অনেক সময় পড়ে যায়, খাটের পাশ দিয়ে নিচে পড়ে যায়, আমাদের অনেকেরই ঘটনাটা ঘটে। তো ও ভাবে হয়তো কিছু তেমন কিছুটা পড়ে গেছে। তো ও কিছু না ভেবে খাটের নিচে প্রবেশ করে, অর্থাৎ এমনি হামাগুড়ির মতো ঢুকে খাটটা আগে বলছে আসবে অনেক বড় খাটটা। তো কিছুটা সামনে গিয়ে যখন খাটের মান হয়ে যায় তখনই ওর চোখে পড়ে যায় আসলে ও যা ভেবেছে তা না, সেখানে অন্ধকারের মধ্যে কেউ একজন বসে আছে। অর্থাৎ খুবই ক্ষুদে লোকটা, মানুষ আকৃতি, খুব ক্ষুদে, কিছু একটা বসে আছে, সারা শরীর লোমস্য, তো লোমে ঢাকা। হ্যাঁ, তো চেহারার সামনে দিয়েও কিছু এভাবে চুলগুলো পড়ে আছে, চুলের ফাঁক দিয়ে দুটো চলন্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। ঠিক ও যখন নাকি চিৎকার দিতে যাবে
ঠিক তখনই কিছু একটা ওকে ধরে ফেলেন, খপ করে ওর হাতটা ধরে ফেলে। আচ্ছা। ধরে পড়ার সাথে তো ও চিৎকার দিয়ে সেন্সেস হয়ে যায়। ওর যখন জ্ঞান ফিরে তখন ও দেখে যে ও খাটের উপরে। তোর বাবা মা বলে যে কি হয়েছিল, হ্যাঁ গত রাতে কি হয়েছিল। তো ও বললো যে এমন এমন ঘটনা। তো ওনারা এসে দেখে যে ঘরে দরজা লাগানো, পরে দরজা অনেক নক করার পর যেহেতু কেউ খোলেনি, তো ওনারা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায়, খাটের নিচেও পড়ে আছে, কিন্তু আশেপাশে আর কিছু পাওয়া যায় না। আমাদের গ্রামের আসলে এখন আমাদের গ্রামে একজন লোক ছিলেন আর কি, উনি আগে আর কি পুলিশে ছিলেন। এখন একদিন এক চোর তার বাসায় আর কি চুরি করতে গিয়ে ধরা পড়ার পরে উনি ধরে ফেলেন। ধরে আর কি তাকে আরো লোকজনের সাথে মিলে আর কি গণপিটুনিতে আর কি তাকে একটা পর্যায়ে আর কি চোরটা মারা যায়। এখন তার চোরটা যখন মারা যায় আর কি, তার জানাজার সময় তার আর কি পরিবার ছাড়া আর কেউ ছিল না তার জানাজা পড়ার জন্য, গ্রামবাসীর কেউ যায়নি আর কি সেখানে। পরে এখন ঘটনা তারপরে আর কি মোটামুটি তেমন কিছু হয়নি। একটা আর কি তার কয়েকদিন পর থেকে হলো আসল ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে চোরটা আর কি যে লোকটা আর কি চোরটাকে ধরেছিল, উনি রাতের বেলা স্বপ্ন দেখা শুরু করেন যে আর কি সেই লোকটা এসে যাকে মেরে ফেলা হয়েছে, উনি এসে বলছে যে তুই আমাকে যেভাবে মেরেছিস আমিও তোকে সেভাবেই মারবো। এখন সে ফার্স্টে আর কি ব্যাপারটা তেমন একটা পাত্তা দেয়নি। এখন তারপরে তিনি দেখলেন যে তার আর কি রেগুলারই এই স্বপ্নটা দেখছেন আর কি, যে একই স্বপ্ন একদম। পরে তিনি আর কি তার ফ্যামিলির সাথে ব্যাপারটা শেয়ার করেন। তার ফ্যামিলির আর কি সবাই বললো যে না এটা তেমন কিছু না, যে এটা আর কি বেশি কিছু না আর কি। পরে একদিন উনি যখন আর কি উনি একটা বিজনেস করতেন, যখন আর কি তিনি সকালে বের হয়েছেন কিন্তু আর কি আর রাতে ফিরছিলেন না বাসায়। পরে আর কি সবাই খোঁজা টোজা শুরু করে দিল তাকে। পরে তার ছোট ভাই যখন আর কি পুকুরের তাদের বাড়ির পেছনে পুকুরের সামনেতে যাচ্ছিল, তখন আর কি উনি দেখলেন যে একটা কি যেন ভেসে আছে। পরে তিনি লাইট মেরে দেখলেন যে আর কি তারই ভাই আর কি সেখানে ভেসে আছে এবং আর কি তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। ওকে, এই হচ্ছে আপনার ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। আমি আরো একবার বলছি, যারা আমাদের ইমেল পাঠাতে চান তারা ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন bhootfm@radiofurti.fm। আর সেই সাথে আমাদের যারা SMS পাঠাতে চান তারা লিখুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9440 নাম্বার। আচ্ছা, প্রত্যেক এপিসোডে মাসুম একটা ঘটনা বললে কেমন হয়? আচ্ছা, মাসুম মাথা নাড়ছে, সুতরাং সে বলবে না। সো আপনারা যদি বলেন তাহলে হয়তো বলতেও পারে, তাই আবার বলছে যে আপনারা যদি বলেন তাহলে বলতেও পারে হয়তো। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথির কাছে। হ্যালো লিসনার্স, আমি রক্তিম বলছি, আমি এসেছি ইস্কাটন থেকে। আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেই ঘটনা আমার এবং আমার বড় ভাইয়ের ঘটনা, একসাথে এক্সপিরিয়েন্স আমরা করেছি। তো আমার বড় ভাইয়ের বাসায় রাজারবাগে আমার বড় ভাই তখন তার বোনের গায়ে হলুদ ছিল। তখন আমি ফার্স্ট তাদের বাসায় যাই। এখন ভাই থাকলে যা হয় আমরা সবাই মজা টজা করি। তারপর গায়ে হলুদের পর ঠিক রাত 12টার সময় আমরা তার বাসার গলির মুখে একটা টি স্টল ছিল। এখন সেখানে গিয়ে আমরা চা খাই, গল্প করি। তারপর ওইখানে গল্প করার পর হঠাৎ করে আমার বড় ভাই বলে ওঠে যে দেখ রক্তিম, আমি একটু আসতেছি, তুই জাস্ট আমি তোকে একটা সেলফোন দিয়ে যাই, আমি তোকে ফোন দিলে তুই ওই জায়গাটা চলে আসবি। তারপর আমার ভাই চলে যায়। তারপর টি স্টলে যে ছিল তার সাথে আমি গল্প করি। হঠাৎ 30 মিনিট পর সে আমাকে ফোন দেয় যে তুই আস্তে আস্তে আসে পড় এক জায়গায়। তারপর আমি ওই জায়গায় যাই, জায়গাটার নাম আমি বলবো না, সরি। ওই জায়গায় যাওয়ার পর সে আমাকে একটা রাস্তার স্লোপে দাঁড়া করে। সেই জায়গাটার এখানে একটা ছিল ঠাকুর দালানের পিছনে একটা ছিল গাছ, সেই গাছটা হলো গিয়ে করই গাছ। এখন সে আমাকে করই গাছের দিকে আঙুল লক্ষ্য করে বলে যে তুই ওইদিক তাকিয়ে থাক এবং দেখবি, কিন্তু কিছু আওয়াজ করবি না। আমি জাস্ট তাকিয়ে থাকি যে কি আর হবে। তখন সাথে সাথে কিছুক্ষণ পর দেখলাম একটা মেয়ে, সে মেয়েটি সাদা শাড়ি পরা, সে গাছের ডালে ঝুলে গাছের ডালে বসে আছে সে। তখন আমার ভাই বলে যে ঠিক আছে, তখন আমিও ভয় পাই, আমার ভাইও ভয় পায়। তখন আমার ভাই আমাকে ভয় না দেখানোর জন্য ঠিক আছে এটা কিছু না, তুই চলে আয়। এখন আমরা হঠাৎ একটু তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসি। সেদিনকে আমি আর কিছুই বলি না। নাম জলিল, আমি অ্যাম্বুলেন্স চালাই। আমি তখন
আমার এক চাচাতো ভাই, তো উনি হলো অ্যাম্বুলেন্স চালাইতো, তো আমি শিকার লেগে তার সাথে ঢাকায় থাকতে গিয়ে তার কাছে শিখতেও গেছিলাম। সে সাথে সাথে রাখতো আমারে, আমি অ্যাম্বুলেন্স ধীরে ধীরে দিতাম, পরিষ্কার রাখতাম, পাহারা দিতাম, আর তার সাথে কোন জায়গায় যাইলে যাইতাম। যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যখন, তখনকার সময়ের ঘটনা আর কি। একদিন রাত্রে হঠাৎ 11:30 সময় আমি গাড়ি মুছতেছি, তো তখন হঠাৎ করে এক লোক আইলো তাড়াহুড়া করে, যে আমাদের একটু রোগী আছে, একটু সিলেট লয়ে যেতে হইব। রোগী মানে হচ্ছে লাশ আর কি, সুইসাইড কেস। তো আমি বললাম ভাড়া টাড়া ফুরাইলাম, করলো যাইব। তো রোগীর এই লাশের সাথে 2 জন লোক ছিল, একজন আবার সিলেট যায়নি, সে ঢাকায় থেকে গেছে, সে ঢাকায় থাকে, সে মনে হয় দূরসম্পর্কে আত্মীয় হইব আর কি। গাড়িতে তুলে দিচ্ছে, তো তখন আমি নতুন আর কি, রাতের বেলা লাশ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নাই, একটু আবার সুইসাইড কেস, একটু ডর লাগছিল আর কি। রওনা হলাম রাত্রে প্রায় 11:30-12টার দিকে রওনা হয়েছে ঢাকা থেকে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডটা পার হয়ে গেছি। এখানে বিশ্ব রোডটা পার হওয়ার পরে মাধবপুর যাওয়ার আগে একটা ছোট বাজারের মতো, ইসলামপুর নাকি যেন এরকম কোন একটা জায়গা। তো এখানে একটা চা স্টলের পাশে দাঁড়াইছে আমার ড্রাইভার, চা খাবে, ঘুম পাইতেছে, চা খাবো, চা খেতে যাবো। তো ড্রাইভার নামছে, তখন তো নামতে গিয়ে আমি একটু বাই মোড না নামতে গেছি, গাড়ি কিন্তু দাঁড়াই দিচ্ছে, নড়তেছে না। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে লাশটা নড়াচড়া করতেছে, গাড়ি ঝাঁকুনিও খাইতেছে না, দাঁড়াই দিচ্ছে, লাশ নড়তেছে কে লেগে বুঝলাম না। আবার রোগীর আত্মীয় যে নাড়াবে কোনোভাবে সেটাও সম্ভব না, সেই লোক নিজেই আর কি, সে ঘুম তার ঝিমাইতেছে, একদম চোখ বন্ধ তার। এখন আমি তো আসলে ডরাইছি, আমি তাড়াতাড়ি নেমে গেছি, আমি চোখের ভুল এরকম একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমার স্পষ্টই মনে হচ্ছে জীবন্ত মানুষের মতো হাত পা নাড়াইছে, মানে শিওর। আমার আর কি এটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু এটা যাই হোক আমি তখন থেকেই ভয়ে পড়ে গেছি আর কি, এক ধরনের আতঙ্ক। তার মধ্যে আমি কোনোদিন সুইসাইডাল কেস নিয়ে একটা লাশ, সেই লাশটা রাতের বেলা একটা গাড়ি যাইতেছে, সেই গাড়িতে আমি বসা, লাশ নিয়ে তো কত সময় কত কিছু শুনছি, একটু ডর তো লেগে আর একটু বেশিও আর কি। তো চাটা খায়া গাড়িতে ড্রাইভার সাহেব উঠলো, আমি একটু ডর লয়ে গাড়িতে উঠলাম, গাড়ি রওনা দিল। তো মিনিট 5 করে হঠাৎ আমার মোবাইল বেঁচে উঠছে, আমি রিং করছে, তো কেউ মোবাইল নিলাম, নিয়ে দেখি উস্তাদের, মানে আমার ওই যে স্বাস্থ্য ভাইয়ের ফোন। আমি বললাম, মানে আমার ভাইজান আসলে তখন আর ওরকম ভাইজান ডাকা হয় না আর কি, উস্তাদি ডাকি। আগে ভাইজান ডাকতাম, কিন্তু এখানে আসলে উস্তাদ ডাকা অভ্যাস হয়ে গেছে আর কি ওরকম। তো বললাম, উস্তাদ আপনি মনে হয় পকেটে মোবাইল নিয়ে চাপ পড়ছে, আমার মোবাইলে কল আসছে। তো উস্তাদ একটা মুচকে হাসি দিল, দিয়া পকেট থেকে মোবাইল বের করে আমার হাতে দিল। না, মোবাইল তো বন্ধই একদম, এটা কেমনে সম্ভব? তো গেলাম, এটা কেমনে সম্ভব, এটা কি তাহলে ভুল করে আইলো? আবার হাসলো, তাই মোবাইল ফেরত দিয়ে দিলাম। মোবাইল হাতে ফেরত দিলাম কি আর কি, পাশে রাখছি, পাশে মাঝখানে রাখছি। তারপরে আবার গেল, তো রিসিভ করলাম, তো এরা বললাম, হ্যালো উস্তাদ, হ্যালো। তো ওই পাশ থেকে উস্তাদের গলা, আমার পাশে উস্তাদ বসা, ওই পাশে উস্তাদের গলা। আমি একটু ভেবা চা খাই এলাম, আমি বললাম হ্যালো, আবার কইলাম, হলো হ্যালো, এই তোমরা কই? আমি বললাম, আমরা তো কই মানে আমরা তো যাইতেছি। তোমরা গাড়ি লয়ে গেছো গা, আমার রেখে গেছো গা, গাড়ি নিয়ে কেমনে গেছো, কই গেছো? অন্য কেউ নিছে? আমি বললাম, না আমি তো গাড়ি দিব, আমার পাশেই তো উস্তাদ। আমি বুঝলাম না আসলে কে। আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম ভয়। ফোনের অপর পাশেই যদি, অপর দিকে যদি ওস্তাদ থাকে, তাহলে আমার পাশে কে? তো আমি এমনিতে আগে দেখছি হচ্ছে লাশ নড়তেছে, থাইম মারা গাড়িতে, এখন উস্তাদ গাড়ি চালাইতেছে, আবার উস্তাদ ফোন দিছে, উস্তাদ আবার উস্তাদের ফোনও আমার কাছে, তাহলে উস্তাদের ডিঙে এলো করতে গা। আমি আসলে তখন আমার অবস্থা, আমি ঘামতেছি, বাতাসে যাতে, কিন্তু আমি ঘামতেছি পুরোই। তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ ড্রাইভার বললো যে আমার বর্ডার শেষ, এখন অন্য আরেকজন নিয়ে যাবো।
আমি কত কথা আগা বুঝলাম, কিছুই বুঝলাম না। আমি এবার আর্চুরি যে বাকে পিছে চাইলাম যে আমার ওই যে লাশের যে সাথে আইছে ওই লোক কি করে বুঝতেছি না, সেই লোক দেখি জিমাইতেছে। তারপর আরো কিছু দূর যাওয়ার পরে সে নেমে গেল গাড়ি থেকে, বললো তার হঠাৎ করে নেমে গেল গাড়ি থেকে। যাওয়ার সময় বললো যে আমার রাস্তা শেষ, এখন অন্য আরেকজন ড্রাইভার নিব, আমার দায়িত্ব শেষ, আমার বর্ডার এখানে এক নতুন বর্ডার। আমি কিছুই বুঝলাম না, কিসের বর্ডার, কিসের নতুন রাস্তা। হঠাৎ দেখি না আবার গাড়ি তুটলো। তো উস্তাদি, তা আমি তো উস্তাদ দেখেন আগের উস্তাদ নাকি কি লোক উঠলো কিনা, নাকি অন্য লোক উঠলো না কি, আমি তো কিছু বুঝতেছি না। তা আমি আর কথা করার সাহস হারাইলেছি, আমি দরদর করে ঘামতেছি। গাড়ি আবার চলতেছে। তো হঠাৎ দেখিলে একটু কি হয়েছে, আলো ফুটে রয়েছে, আলো ফুটছে, গাড়িতে কেউ নাই, গাড়ি ব্রেক হয়ে দাঁড়িয়ে রয়েছে পাশে। তো এতক্ষণ ধরে চললো গাড়ি, চলে পুষলো না, দিনের আলো ফুটে গেলে গিয়া ঘটনা কি। তো আমি দিনের আলো দেখে একটু সাহস পেলাম, নামলাম, নেমে একটু আশেপাশে চাইলাম। হঠাৎ দিকে দূর থেকে উস্তাদ আইতেছে, উস্তাদ দুই দিক থেকে আইতেছে। আমি তো পেস খেয়ে গেছি। উস্তাদ আইলো, এক হলো যে তোমরা কই গেছিলা? আমি 2-3 ঘন্টা ধরে গাড়ি খুঁজতেছি অন্ধকারে, এখন আলো ফুটছে। হঠাৎ দিকে কি এই দিকে লোক আইসে, বুঝছে দূরে একটা অ্যাম্বুলেন্স খাড়া দেখছে, আমি হাঁটা শুরু করলাম। তো তোমরা কই গেছিলা? তো তারপর আমি পুরো ঘটনা দ্বারা খুলে গেলাম। এর লিগে আমার একটা মানে হেল্পারের যখন আসলাম তখন হচ্ছে এই ঘটনাটা আমি নিজেই দেখছি। এই পুরা 3.5 ঘন্টায় গাড়ি 1 কিলোমিটারও গেছে না। এই রহস্য আসলে এখনো বুঝতে পারি না, এবং আমি এখনো সুইসাইডাল কেস হলে আমি যত ভাড়াই দেখ আমি গাড়ি চালাই না। আরেকটা ঘটনা ঘটছে, আমি ড্রাইভার হইবার পরে, ড্রাইভার হয়েছে আমি 2 বছরের মতো হয়েছে। আর এটা ঘটনাটা ঘটছিল গত বছরের শুরুর দিকে। তো এটাই লেগে আমি রাত্রেবেলা অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে দিচ্ছি, চা খেতেছি, তখন রাত করে এক লোক আগে যাই বলি সে কই কুমিল্লার নবীনগর। আমি বললাম ভাড়াটা ফুরাইলাম, পুরো বিকালের দিকে, তো 4টা বাজে, তো 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে নর্মালি গেলেও পৌঁছে যাওয়ার কথা আর কি। তো আমি রোগীর লাশ লয়ে এলো, আত্মীয় গাড়িতে উঠাইলো, আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর যে মেঘনা পার হইয়া এটা গৌরীপুরের একটু আগে আর কি, একটা জায়গায় হঠাৎ করে গাড়ির চাকা পাংচার। এখন আমি যে আরেকটা চাকা লাগাই সেটারও সুযোগ আসছিল না, কারণ 2-3 দিন আগে চাকা পাংচার হয়ে গেছে। আমি আরো তো খেয়াল করে চাকা ঠিক করে রাখিনি আর কি। এখন তো বিপদ, রাতের বেলা, চারপাশে আশেপাশে কিছু আসছে বলে মনে হলো না। আমি রোগীর আত্মীয় স্বজন কইলাম আপনারা একটু থাকেন, আমি লয়ে যাই, ঠিক করে আনি। তারপর লিগে আমি এই যে একটা রাস্তার পারে একটা গাড়িতে উঠলাম, গাড়িতে ওইটা ওই মেঘনা পারে এই পারে আয়া একটা বাজারে একটা দোকানে গিয়ে চাকাটা ঠিকঠাক করে আবার গেলাম। মাঝখানে প্রায় 1.5 ঘন্টার বেশি লাগছে। তারপর রওনা দিলাম ওইখান থেকে। তো রওনা দেওয়ার পরে ওই কুমিল্লার আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টের আরো অনেক আগে এই একটা জায়গাতে হঠাৎ দেখলাম হইলো যে রাতের বেলা এরকম করে সামনে একটা সাদা লোক, সাদা কাপড় চোপড় পরা, অন্ধকারও দেখা যায় আর কি, একটু দুয়াটে ভাব আছে। বছরের শুরুর দিকে তো ওই শীতকাল ছিল, তো ভাবলাম ঠান্ডা, আর এই জন্য কুয়াশার জন্য হয়তো দূর থেকে দেখে খেয়াল করি নাই। আর লোকটা হয়তো যে সাদা চাদর টাদর পরে রয়েছে, নর্মাল লাগছে আর কি। তো আমি কোনো মতো সাইড কেটে সামনে গেলাম। একটু দূরে যেতে আবার হঠাৎ করে আমি আগেও দেখিনি, পরেও দেখি হঠাৎ করে গাড়ির সামনে লোকটা। আমি তাড়াতাড়ি কোনো মধ্যে সাইড করতে গেছি, ধাম করে গাছে বাড়ি খেয়েছি। রোগীও ব্যথা, রোগীর লাশের আত্মীয় স্বজনও ব্যথা পাইছে, আমারও পায়ে ব্যথা পাইছে। আমি পায়ে আমার যে নিচের হাড্ডি একটা ফাইটে গেছিল, ভেঙে গেছিল আর কি। 2 মাসের মতো আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ব্যান্ডেজ করা ছিল, মানে প্লাস্টার করা ছিল অনেক দিন। তো পরে আমি অনেকটা জিজ্ঞাসি যে কি সে ঘটনাটা। তো প্রায় আমি 2 মাসের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। আর পরে আস্তে আস্তে ঠিক হয়েছে, অনেকদিন প্লাস্টার করা ছিল, পরে একবার প্লাস্টার বদলাইছিও। আল্লাহর মতে এখন আবার আমি অ্যাম্বুলেন্স চালাইতে পারি। তো আমি এখন ওই যে অনেকের সাথে এটা গল্প করছি, পরে এটা কি হলো, এটা কি মনের ভুল না কি,
কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। আমি এখনো দুঃস্বপ্নের মতো দেখি, এখনো সামনে ভেসে ওঠে এটা আমার। তো আমার অনেক ড্রাইভারই করলো যে এটা দুঃস্বপ্ন না, এটা অনেকেই দেখছে এবং ওই জায়গার আশেপাশেই দেখছে। এবং শুধু যে লাশ নিতে গিয়ে তা না, এটা অনেকেই আছে যে এরকম বড় গাড়ি চালায় বা ট্রাক চালায়, এরাও দেখছে। এবার ট্রাক চালানো অনেক দেখছে, যারা রাত্রে ট্রাক ড্রাইভার, যারা বেশি রাত্রে একলা চালাচ্ছে, তাদের এই সমস্যাটা অনেকবার হয়েছে প্রায়, যে এটা নাকি এই জায়গার আশেপাশে এতবার হয়েছে যেটা আসলে সব ড্রাইভারই মোটামুটি অনেকটা একটা গুজবের মতো ছড়াই দিচ্ছে আর কি। আমি এখন আর কি আল্লাহ না করুক, আল্লাহ যেন আমার ওই দিকটা না পাঠায় ভাই। আমি যে ভয়টা পাইছি বা যে জীবনে যে ঘটনাটা ঘটছে, বড় কিছু হইতে পারতাম, মরতে পারতাম, লাশের সাথে নিতে গিয়ে আরো 2-4 জন আত্মীয় মরতে পারতাম।